আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজিয়াত শাহরিন। স্বাভাবিক হয়ে এসেছে সাভার, গাজীপুর, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলের পোশাক কারখানা। সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। বৃষ্টি মাথায় নিয়েই কারখানাগুলোতে প্রবেশ করতে দেখা গেছে তাদের। শ্রমিক ও প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে পুলিশ ও সেনাবাহিনী। এদিকে পোশাক খাতে অস্থিরতায় কিছু রাজনৈতিক দলের ইন্ধন থাকলেও দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। প্রতিনিধিদের সাথে নিয়ে তরিক ইসলামের রিপোর্ট। টানা বেশ কিছুদিন অস্থিরতার পর খুলেছে সাভার ও গাজীপুরের শিল্প কারখানাগুলো। এখন পরিবেশ অনেকটাই স্বাভাবিক। শ্রমিক আন্দোলনের কারণে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোতে আবার উৎপাদন শুরু হয়েছে। আজ খুলেছে শিল্পাঞ্চল সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের সকল তৈরি পোশাক কারখানা। সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে টহল দিচ্ছে পুলিশ ও সেনাবাহিনী। শিল্পাঞ্চল পুলিশ বলছে, শ্রমিক চলে যাওয়ায় বন্ধ রয়েছে 4 থেকে 5টি প্রতিষ্ঠান। এর বাইরে পুরোদমে চলছে 1800-র বেশি শিল্প কারখানা। আজকে আমাদের খুবই ভালো একটা অ্যাচিভমেন্ট বলতে পারেন, সফলতা বলতে পারেন। শ্রমিক ভাইরা আজকে এলাকায় আমার কাছে মনে হয়েছে আমাদের দৃষ্টিতে গত কয়েকদিনের চাইতে আজকে খুব শান্তিপূর্ণভাবেই ওরা কাজ করেছে। এদিকে আলাদা এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, দ্রুত পোশাক শিল্প খাতের পরিস্থিতির উন্নতি হবে। শ্রমিকদের মালিকদের সাথে কথাবার্তা হচ্ছে, চলছে এবং এখানে কিন্তু অন্যরকম রাজনৈতিক দলও কিন্তু ওরা সহযোগিতা করছে, আপনাদের ইন্ধন দিচ্ছে, এমন সহযোগিতা করছে। ইন্ধন যারা দিচ্ছে তাদের ব্যাপারে সহযোগিতা করছে এবং এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা অ্যাকসেপ্ট নিতে পারবে না, আর্মি বিজয় পারবেন, এই জন্য যথেষ্ট উন্নয়ন হয়েছে। আর আমি কমার্স মিনিস্টার স্টেট বডির সাথে আলাপ করছি। একই দিনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, শ্রমিক অসন্তোষ ঠেকানোর নামে সরকার শ্রমিকদের নিপীড়ন করছে। শ্রমিক হত্যার বিচারে কমিশন গঠনেরও দাবি জানান তারা। আমরা অন্তর্বর্তী সরকারের বক্তব্য কিংবা তাদের যে ভূমিকা, সেটা আগের সরকারের মতোই একইভাবে সমস্ত আন্দোলনকে চক্রান্ত, বহিরাগত এইগুলি বলে এবং তাদের উপর তাদের বিরুদ্ধে অভিযান চালানো, এইটা অব্যাহত আছে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। গণভবনকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করে শিগগিরই জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সেই সঙ্গে গত 16 বছরে আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসন, গুম, খুন, নির্যাতনের চিত্র স্থান পাবে জাদুঘরে। গণভবন পরিদর্শন শেষে সরকারের উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনাতেই থাকবেন। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। কড়া নিরাপত্তা বেষ্টনীর এই লাল ইটের দেয়াল ছেড়ে যখন শেখ হাসিনা পালিয়ে যান, তখন বিজয় উল্লাসে মাতে পুরো বাংলাদেশ। 5 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে লাখ লাখ ছাত্র জনতার গণ অভ্যুত্থান, গণভবনমুখী জনস্রোতে স্বৈরাচার মুক্ত হয় স্বদেশ। শেখ হাসিনার সরকার পতনের 1 মাস পর সেই গণভবনে এলেন অন্তর্বর্তীকালীন সরকারের 3 উপদেষ্টা আদিলুর রহমান, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঘুরে দেখেন আওয়ামী লীগ দুঃশাসনের নানা বিতর্ক ও ষড়যন্ত্রের সাক্ষী গণভবন। গণভবন নামে এই যে বাসভবনটি, প্রধানমন্ত্রী বাসভবনটি ছিল, সেটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে। 36শে জুলাই অথবা 5ই আগস্ট জনগণ এইটি জয় করেছে। জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে। উপদেষ্টারা জানান, ছাত্র আন্দোলনের অগ্নিগর্ভ, 36 দিনের দিনলিপি, শহীদদের তালিকা, 16 বছরের স্বৈরাচারী শাসনের দুঃসহ ইতিহাস জনসাধারণের সামনে তুলে ধরতেই গণভবনকে স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলার এই সিদ্ধান্ত। এই যে 36 দিনের যে অভ্যুত্থানটি, সেই অভ্যুত্থানের পুরো সামগ্রিক স্মৃতিটা থাকবে, দিনলিপিতে থাকবে। আমাদের যে শহীদ যারা হয়েছেন এই আন্দোলনে, তাদের স্মৃতি থাকবে, তাদের তালিকা থাকবে। পুরো 16 বছরের যে আমাদের যেই নিপীড়ন হয়েছে, যারা গুম হয়েছে, তাদের তালিকা থাকবে এবং যাতে বিচার বহির্ভূত হত্যা হয়েছে, এই সকল বিষয়গুলার একটা রিপ্রেজেন্টেশন থাকবে। যেই স্থাপত্যটা এখন ভগ্নাবশেষ অবস্থায় আছে, সেটিকে সর্বোচ্চ সেই অবস্থায় রেখেই আমরা এই জাদুঘরটি করা হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বাসভবন জাদুঘর হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কোথায় থাকবেন সে প্রশ্নেরও জবাব দেন
উপদেষ্টা। পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বিষয়ে সেটা পরবর্তীতে আলোচনা হবে। এখন আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যেখানে আছেন যমুনাতে, তিনি সেখানেই থাকবেন। স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে, যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন, তাদেরকে নিয়ে একটি কমিটি করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে। শহীদদের তালিকা অনেকটা এগিয়েছে বলেও জানান উপদেষ্টারা। খুব শিগগিরই সেই তালিকা প্রকাশ করার কথাও জানান তারা। শহীদ পরিবারদের ব্যাপারে যে কমিটমেন্টগুলো, আর্থিক এবং অন্যান্য প্রতিশ্রুতিগুলো সেখান থেকে দেওয়া হবে এবং যে তালিকাটিও সেখান থেকে আমরা ঘোষণা করব। এটা এই মাসের মধ্যেই হবে। সেই সঙ্গে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে আহতদের পাশে থাকার অঙ্গীকারের কথাও আবার উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারের এই 3 উপদেষ্টা। কেবল জুলাইয়ের অভ্যুত্থান নয়, গত 16 বছরে আওয়ামী লীগ সরকারের যে দুঃশাসন, স্বৈরাচারী মনোভাব এবং তার বহিঃপ্রকাশ হয়েছে, গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েছেন বহু মানুষ, তাদের তালিকা এবং তাদের যাবতীয় সব তথ্য থাকবে এই গণভবনের জাদুঘরে, যাতে করে ভবিষ্যতে দেশে এবং দেশের বাইরে এটা একটা উদাহরণ হয়ে থাকতে পারে। এমন আচরণ করলে, এমন দুঃশাসন করলে এই পরিণতি হতে পারে। অদ্দিন সচিব, এটিএন বাংলা, গণভবন, ঢাকা। বাজারকে সিন্ডিকেট মুক্ত করে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নিয়ে আসতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাঘব বোয়ালদের ব্যাংক হিসাব স্থগিত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, তদন্ত করে আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নেন্স ম্যানেজমেন্টে BIGM এর সভা শেষে এসব কথা বলেন উপদেষ্টা। শরফুল আলমের রিপোর্ট। নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে মোকামগুলোতে, তারপরও চড়া দামে কিনতে হচ্ছে সবজি সহ সব ধরনের পণ্য। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাজারে পণ্য সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সব ধরনের উদ্যোগ নিয়েছে। কমানো হয়েছে আমদানি করা আলু ও পেঁয়াজের শুল্ক হারও। এসব উদ্যোগের তেমন একটা প্রভাব নেই বাজারে। উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত পণ্য সরবরাহে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে চায় সরকার। এজন্য ধাপে ধাপে কাজ করছে জানিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানান, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। আপনার যদি বাজারে আমরা মনিটর করতে বলেছি, খুব শক্তভাবে মনিটর করবে। চাঁদাবাজের ব্যাপারটা আমরা ডিসিদের কাছে বলেছি, আরেকটু শক্তভাবে এই যে সাথে বা আমার এই সাথে বলবো। এটা হলে কিন্তু অনেকটা একেবারে যে কমে নাই তা না, এইগুলো আমরা আইডেন্টিফাই করা হয়েছে এবং আমরা ভোক্তা অধিকার আইনের বিষয়কে বলেছি। শর্ট করে কিন্তু একটা কথা, ডোন্ট রক দ্য বোট, নৌকা একেবারে নাড়িয়ে দিন না, আমিও পড়ে যাবো, আপনার সবাই পড়ে যাবে। আমরা আস্তে আস্তে করে আইডেন্টিফাই করে নিচ্ছি। আমরা একেবারে যে জানি না তা না, আমরা নেব। এখানে আপনাদের সহযোগিতা। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের বৃহৎ 6টি শিল্প প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এখনো অনেকেই ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। তদন্ত করে আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। অনেকের ব্যাংক হিসেবে জব্দ করেছে, এটা প্রিলিমিনারি, তারপর এগুলো ইনভেস্টিগেশন হবে, বিভিন্ন এজেন্সি ইনভেস্টিগেট করবে, তারপরে তদন্ত করার পর আলটিমেটলি এটা তো আপনার যদি আপনার কোনো তদন্ত সেটা তো চার্জ দেবে, কোর্টে যাবে, এটা হবে দ্রুত। এবং এটার জন্য তো একটা টাস্ক ফোর্স হচ্ছে ফিরিয়ে আনার জন্য, খুব টেকনিক্যাল জিনিস। আর বাকিগুলো তো মানি লন্ডারিং অন্যগুলো ইস্যু হচ্ছে। আর আমরা তো কালো টাকা সাদা করার ব্যাপারে আর একদম কিছু না, এখন সরাসরি এনবিআর তাদের ব্যবস্থা দেবে, যাদের অপদৃশ্যতা আছে তাদেরকে। এক প্রশ্নের উত্তরে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানান, দ্রুতই বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগ দেওয়া হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ভারত আওয়ামী লীগের জমিদারি পুনরুদ্ধারের কাজ করছে কিনা সে বিষয়ে শঙ্কা জানিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে জানে। আরেক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য AJDM জাহিদ হোসেন বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ঠেকাতে দ্রুত স্বৈরাচারের দোষরদের বিচারের আওতায় আনতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট।
নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক দাবি করে রিজভী বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কোনো পদক্ষেপ মানুষ মেনে নেবে না। এ সময় তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচিত হতে শুরু করেছে। এ ঘটনার নেপথ্যে কারা জড়িত তা পুনর্তদন্তে বেরিয়ে আসবে। পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনা, এইটা নিয়ে সংশয় দীর্ঘদিনের, এটা কারা ঘটিয়েছে? আজকে কিন্তু প্যান্ডোরার বাক্স খুলতে শুরু করেছে। এটা যদি আবারও সুষ্ঠু তদন্ত করা হয় তাহলে অনেক নতুন জিনিস বেরিয়ে আসবে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব আপনাদের কাছে তো মোটেই নিরাপদ নয়। আপনাদের কাছে শুধু একজন মাত্র ব্যক্তি নিরাপদ, তিনি শেখ হাসিনা। আমরা যেমন ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি, ভারতেরও উচিত হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। এদিকে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের ত্রাণ সংগ্রহ কেন্দ্রে ত্রাণ বিতরণ কার্যক্রমের তথ্য তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি দাবি করেন, ফ্যাসিবাদের দোসররা এখনো অনৈতিক কার্যক্রম চালাচ্ছে, অবিলম্বে তাদের চিহ্নিত করে বিচার করতে হবে। যতদিন পর্যন্ত না আমাদের সেই গুম, সেই হত্যা, রাজনৈতিক হত্যা, আর এই ছাত্র জনতার আন্দোলনে সহস্রাধিক ছাত্র জনতা রাজনৈতিক কর্মী হত্যার বিচার না হবে, লক্ষ লক্ষ কোটি টাকা লোপাটের বিচার না হবে, এবং এই রেজিমের সাথে সম্পৃক্ত যারা তাদের মূলোৎপাটন করে তাদেরকে বিচারের আওতায় যদি না আনা যায়, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বন্ধ হবে না। অন্যদিকে ছাত্র জনতার হত্যার দায়ে শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর শেরেবাংলা নগরে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া 57 বাংলাদেশির মধ্যে 14 জন বাংলাদেশি আজ দেশে ফিরছেন। সন্ধ্যা 7টা থেকে রাত 10টার মধ্যে তাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত বাংলাদেশিকে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করেন। গত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন গোটা বাংলাদেশ উত্তাল ছিল, তখন আন্দোলনের সমর্থন এবং সংহতি জানায় প্রবাসী বাংলাদেশিরা। তেমনি এক বিক্ষোভ মিছিল করতে গিয়ে আটক হন 57 বাংলাদেশি। আরব আমিরাতের আইন অনুযায়ী দেশটিতে মিছিল সমাবেশ করার কোনো সুযোগ নেই। সেজন্য আটক হওয়া এসব বাংলাদেশিকে দেশটির ফেডারেল আদালতে দ্রুত বিচারে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা হয়। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার এক দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন বিক্ষুব্ধরা। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। চাকরি প্রত্যাশীরা বলছেন, এক দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন তারা। এই আন্দোলনের সাথে সংহতি জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বয়সসীমা 35 করার দাবি যৌক্তিক। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে আবারও আন্দোলনে বিক্ষুব্ধরা। শনিবার সকালে রোদ বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর শাহবাগ এলাকায় কয়েক হাজার চাকরি প্রত্যাশী জড়ো হয়ে এক দফা দাবির পক্ষে দিতে থাকেন নানা স্লোগান। এক পর্যায়ে শাহবাগ মোড় অবরুদ্ধ করে সেখানে বসে বিক্ষোভ শুরু করেন বিক্ষুব্ধরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। শাহবাগ মোড়কে ঘিরে সবগুলো সড়কে দেখা দেয় তীব্র যানজট। পুলিশ বেশ কয়েকবার তাদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তা মানেননি বিক্ষুব্ধরা। করোনার পরে ঠিকমতো সার্কুলার হয় না, এই সব মিলায়া আমাদের বয়সটা চলে গেছে। কোম্পানির মালিকরাও ওই সরকারি চাকরির বয়সের সাথে মিল রেখে 30 বছর একটা সার্কুলার দেয়, এবার নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। আন্দোলনকারীরা বলছেন, গড় আয়ু বাড়ার পরও চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়নি, ফলে দেশে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছেই। বর্তমানে আমাদের জনগণের সরকার আছে ক্ষমতায়, আমরা চাচ্ছি তারা আমাদের সামনে আসুক, কথা বলুক। আমরা এখান থেকে চূড়ান্ত ঘোষণা আসা ছাড়া, একটা আশ্বাস আসা ছাড়া, বিশ্বস্ত জায়গা থেকে একটা টিম আসা ছাড়া আমরা জায়গা ছাড়বো না।
বিক্ষোভকারীদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানান ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এ সময় তিনি বলেন, ৭০ বছর বয়সীরা সরকারি চাকরি পেলে বয়সসীমা ৩৫ করার দাবিটিও যৌক্তিক। চাকরি আবার বয়সসীমা কি? আমার যদি যোগ্যতা থাকে তাহলে ৪০ বছর বয়সে আমি চাকরি পেতে পারি। একজন সামরিক বাহিনীর অফিসার, একজন আমলা নিজেরা চাকরি শেষ করবার পরে যদি আবার চুক্তি ভিত্তিতে নিয়োগ পেতে পারে, তাহলে এই তরুণ যারা ইতিহাস তৈরি করবো তারা পাবে না কেন? আন্দোলনকে কেন্দ্র করে পুরো শাহবাগ এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে শাহবাগ প্রজন্ম চত্বরে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, আর শাহবাগের এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন এবং আন্দোলনকারীরা তাদের দাবি সংক্রান্ত কি কি তথ্য দিয়েছেন আমাদেরকে তা জানাবেন। ধন্যবাদ নাজিয়াত। আপনাকে জানিয়ে রাখি যে সকাল 11টা থেকে এখন পর্যন্ত অর্থাৎ 8 ঘন্টা এই শাহবাগ অবরোধ করে আন্দোলন করছেন। সরকারি চাকরিতে বয়সসীমা ন্যূনতম 35 করার দাবিতে আন্দোলনকারীরা। আপনি এখনই দেখতে পাচ্ছেন যারা আন্দোলনকারী যারা রয়েছেন তারা এই শাহবাগে এখানে করছেন। কিছুক্ষণ আগে এখানে যারা সমন্বয়ক রয়েছেন তারা আমাদের গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন তারা তাদের একটি প্রতিনিধি দল দেখা করতে যাচ্ছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে। সেখান থেকে তারা বারবার আজকের এই সমাবেশ থেকে বারবার একটি বিষয় তারা নিশ্চিত করতে যাচ্ছেন, আজকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন এবং সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত না জানানো পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করবেন। এবং তারা এখনও আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগের যে 4 রাস্তার মোড় যে রয়েছে প্রতিটি সড়কের মুখে তারা বসে রয়েছেন এবং এখানে দেখতে পাচ্ছি আমরা এখনও যে সকাল থেকে যে যানবাহন চলাচল একদম বন্ধ রয়েছে। আর শুধুমাত্র জরুরি সেবা যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো তারা ছাড়ছেন। এক্ষেত্রে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে অগ্রাধিকার পাচ্ছেন। আর আরেকটি বিষয় একটু আমরা জানাতে চাই যে সকাল থেকে যেহেতু দুপুরের পর থেকে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টি উপেক্ষা করে তারা এখানে আন্দোলন চালিয়েছেন। একই সাথে আমরা যে দেখতে পাচ্ছি যে যারা এখানে আন্দোলনরত যারা রয়েছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাদের দাবি পূরণের জন্য। এবং যেহেতু এই শাহবাগ একটি গুরুত্বপূর্ণ একটি মোড় এবং সকাল থেকে এই পুরো অবরোধের কারণে এখানে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন সাধারণ যারা মানুষ রয়েছেন, যেহেতু যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ এবং আশপাশের হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালের যারা রোগী যারা নিয়ে এসেছেন তারাও চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। জি নাজিয়াত, এই ছিল আমার কাছে সবশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ। শাহবাগ থেকে সেখানকার আন্দোলনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তপু। শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আহতদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানানো চিকিৎসকদের তালিকা প্রণয়ন করে বিএমডিসি রেজিস্ট্রেশন বাতিলের দাবি জানিয়েছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর সহ অন্যান্য সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদ থেকে অযোগ্য, দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোসর চিকিৎসকদের অপসারণের দাবিও জানিয়েছে সংগঠনটি। সকালে জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া বলেন, এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের স্থবিরতা নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার রোবেদ আমিনের অপসারণ সহ 7 দফা দাবি জানায় ড্যাব। ন্যায্য দাবিসমূহ মানা না হলে চিকিৎসক সমাজকে ঐক্যবদ্ধ করে আগামীতে আন্দোলন বিস্তৃত করা হবে বলে হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। প্রফেসর রোবেদ আমিনের পদত্যাগ, যারা পদায়িত হয়েছে স্বৈরাচারের দোসর তাদের পদত্যাগ, একটা সুষ্ঠু স্বাস্থ্য ব্যবস্থা, স্বৈরাচারের দোসরদের অপসারণ, যারা দুর্নীতিতে নিমজ্জিত ছিল তাদের তদন্ত সাপেক্ষে বিচার, এগুলি তো আমার একার দাবি না, আপনাদের সবার দাবি। কাছে কাছেই এই সরকারও এই জনতার সরকার, তারা এটা শুনবে এবং ইনশাআল্লাহ আমাদের দাবি মানবে।
নির্বাচনে প্রবাসী নাগরিকদের ভোট দেওয়ার সহজ ও কার্যকর পদ্ধতি চালু করার আহ্বান জানিয়েছেন প্রবাসী অধিকার আন্দোলন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক নুরুল মোস্তফা খোকন বলেন, প্রচলিত পোস্টাল ব্যালটে ভোট দেয়া দীর্ঘমেয়াদী ও জটিল প্রক্রিয়া। ভোটদান প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ও সময় বাঁচাতে প্রবাসীদের জন্য অনলাইন ভোটিং পদ্ধতি চালু করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম। যেসব দেশে বাংলাদেশের সাথে 100-200 ভোটের ব্যবস্থা, দেশের কর্মক্ষেত্রে প্রবাসীদের নানা ব্যস্ততা থাকায় তারা ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারেন, সেজন্য তাদের জন্য অ্যাডভান্স ভোটিং সিস্টেম চালু করা যেতে পারে। প্রথম যে কাজটা করতে পারি, ভারতের মতো একটা পোর্টাল তৈরি করে ফেলতে পারি, যাতে করে যারা বাইরে থাকেন তারা খুব সহজে ভোটার হতে পারেন। নতুন যে কমিশন দায়িত্ব নেবে তারা এটাকে একটা প্রকল্প হিসেবে চালু করতে পারে, যে আমরা আগামী যে জাতীয় নির্বাচন হবে 13তম জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে প্রবাসীদেরকে যে 1.5 কোটি ভোটার তাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা গ্রহণ করা। প্রশাসনকে ঢেলে সাজাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত তৃণমূল দায়িত্বশীল সম্মেলনে তিনি একথা বলেন। ফয়জুল করিম বলেন, দেশের প্রধান সমস্যা দুর্নীতি, টাকা বা সম্পদের কোনো অভাব নেই দেশে, তাই এদেশের আমূল সংস্কার করার আহ্বান জানান তিনি। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়িত্বশীলরা সবচেয়ে বড় মাদকের ব্যবসা করে। আজকে দুদক দুর্নীতি দমন কমিশন, দেখা যায় দুদকের চেয়ারম্যান সাহেব অবসর পাওয়ার পরে তার বিরুদ্ধে দুর্নীতির সবচেয়ে বড় মামলা দায়ের হয়। নারায়ণগঞ্জে 7 জনকে হত্যা করেছে, পুলিশের অবস্থাটা কি? সেই পুলিশ নিরাপত্তার পরিবর্তে জনগণের বুকের উপরে গুলি ছুড়েছে। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনি প্রশাসনকে ঢেলে সাজান এবং জলদি কাজে লাগার ব্যবস্থা করুন। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এবারের বন্যায় মৌলভীবাজারে শুধু কৃষিতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 200 কোটি টাকা। জেলা সদর, কমলগঞ্জ, রাজনগর, জুড়ি, কুলাউড়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে 42,000 হেক্টর আবাদি জমি। ক্ষতিগ্রস্ত আউশ, আমন ও আমনের বীজতলার সাথে রয়েছে 229 হেক্টর গ্রীষ্মকালীন সবজিও। ফসল হারিয়ে সরকারি সহায়তার দাবি জানিয়েছে কৃষকরা। কৃষি বিভাগ বলছে, পানি একেবারে নেমে গেলে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে। পার্টেক্স খেলার খবর। ভুটানের বিপক্ষে 2 ম্যাচের সিরিজ জিতে দেশে ফিরতে চায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথম ম্যাচ জিতে কিছুটা স্বস্তিতে হাভিয়ের ক্যাব্রেরার শিষ্যরা। ঘরে মাঠে ভুটানকে হালকাভাবে দেখছে না অতিথিরা, তাই অনুশীলনে পুরো মনোযোগী ছিলেন তপু জামালরা। বৈরী কন্ডিশন মাঠের প্রতিপক্ষ নিয়ে বেশ চিন্তিত ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দলের ম্যানেজার আমির খান বলেন, ম্যাচের পর থেকে রিকভারি সেশন করা হচ্ছে, মানসিকভাবে ভালো থাকার জন্য কাজ করা হচ্ছে। প্রথম ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি নিচ্ছে তারা। রোববার সন্ধ্যায় মাঠে নামবে 2 দল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।